আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না, জানালেন কানাডার হাই কমিশনার। দানবীর রণদা প্রসাদ সাহা হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে টাঙ্গাইলের মাহবুবুর রহমানের ফাঁসির আদেশ। প্রস্তাবিত বাজেটের কোনো কোনো ক্ষেত্রে কর কমানোর সুযোগ আছে, বিশেষজ্ঞদের সুপারিশ বিবেচনার প্রতিশ্রুতি বাণিজ্যমন্ত্রীর। এবং ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে ভারত। বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফের হত্যাকারীরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য দেশের সব থানা ও সীমান্তে রেড অ্যালার্ট জারি করতে বলেছে হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শককে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। রিফাত হত্যা নিয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনলে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেয়। শুনানিতে আদালত বলেন, রাস্তায় প্রকাশ্যে এভাবে কুপিয়ে হত্যা করল অথচ স্ত্রী ছাড়া তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসলো না। এটা আমাদের জনগণের ব্যর্থতা। এর আগে ওই ঘটনার বিষয়ে বরগুনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার কি পদক্ষেপ নিয়েছেন তা দুপুরের মধ্যে আদালতকে জানানোর জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়। দুপুরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, ওই ঘটনায় রিফাতের বাবা 12 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এরই মধ্যে 4 নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে কোনো আদেশ বা রুল জারি না করলেও এই মামলায় কোনো অনিয়ম হয় কিনা তা নজরে রাখবে আদালত। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহেবকে বলেছেন পুলিশের আইজিকে বিশেষ করে বলার জন্য, নিশ্চিত করার জন্য যে এই অপরাধীরা কেউ যেন বাংলাদেশ থেকে পালিয়ে না যায়। এও বলেছেন যেন প্রত্যেকটা জায়গায় বিশেষ করে বর্ডার সীমান্তবর্তী এলাকাতেই এই আসামিরা যাতে বাংলাদেশ থেকে পালিয়ে না যায় সেজন্য রেড অ্যালার্ট। আদালত বলল যে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে যেভাবে রেসপন্ড করা দরকার ছিল সে ধরনের রেসপন্ডটা হয়তো তাৎক্ষণিকভাবে আশা করে নাই। যেহেতু মামলা হয়েছে এবং ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, আদালত বলেছেন যে আমরা এটা নিয়মিত মনিটর করব এবং আমরা দেখতে চাই যেন যে এটার একটা সুষ্ঠু এবং ন্যায় বিচার নিশ্চিত হয় এবং এই ধরনের ঘটনা বাংলাদেশে পুনরাবৃত্তি না ঘটে। বিচারহীনতার কারণেই দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লেবার পার্টি আয়োজিত সংহতি সমাবেশে তিনি এ অভিযোগ করেন। বিরাজমান পরিস্থিতিতে শুধু সরকার বিরোধীরা নয়, দেশের যে কোনো মানুষেরই জীবনের নিরাপত্তা নেই বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। এই দুঃসময় থেকে বাঁচতে জনগণের সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। বিচারও হয় না, কিছুই হয় না। আজকে এই কারণে এখন শুধু বিরোধী দলের বা সাধারণ মানুষ না, আজকে বরগুনায় ছাত্রলীগের নেতা নিহত হলো। একটু আগে শুনলেন যে স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হচ্ছে, মা বাবার সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে, সন্তানদের সামনে বাবাকে হত্যা করা হচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থা চলতে দেওয়া যায় না। কুমিল্লার 14 গ্রামে গাড়ি পোড়ানোর মামলায় আদালতে হাজির না হওয়া আসামিদের মালামাল ক্রোকের আদেশ জারির তারিখ আগামী 19 আগস্ট। একই সাথে মামলার আরেক আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে থাকায় আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে আইনজীবীরা সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে। বেগম জিয়া এ মামলায় হাইকোর্টের দেয়া জামিনে আছেন। এছাড়া মামলায় চার্জশিটভুক্ত আসামি মহিনকে জামিন দেয় আদালত। কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আকবর এ আদেশ দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। চিকিৎসকদের বরাত দিয়ে এসব কথা জানান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান GM কাদের। তিনি বলেন, সংক্রমণ যেন না বাড়ে সেজন্য তার চিকিৎসা দেওয়া হচ্ছে।
এরশাদের পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে বলেও জানান তিনি। রাজধানী মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির খুলনা ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সভায় জিএম কাদের এসব কথা বলেন। ডাক্তাররা এখনো 25% মতো ওনার অবস্থা যখন ভর্তি হয়েছেন তার চেয়ে ভালোর দিকে আছে। তবে ওনার বয়স এবং বিভিন্ন কারণে ডাক্তাররা এখনো ওনাকে শঙ্কামুক্ত বলছেন না। যে কোনো সময় ওনার ইনফেকশন বেড়ে যেতে পারে। ইনফেকশনের রক্ষার জন্য যে চিকিৎসা দরকার সেটার সর্বোচ্চ ব্যবস্থা আমাদের আছে এবং আমরা সেটা চালিয়ে যাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও পুনর্নির্বাচনের দাবি আদায়ে জাতীয় মুক্তি মঞ্চ নামে আন্দোলনের নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করেছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব দল এই মঞ্চে যোগ দিতে পারবে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সমর্থন দেবে না এই মঞ্চ। 18 দফা দাবি তুলে ধরে কর্নেল অলি বলেন, এটি কোনো আলাদা জোট নয়। মঞ্চ থেকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এই লক্ষ্য অর্জনের জন্য আমরা জাতীয় মুক্তি মঞ্চ ঘোষণা করছি। আমাদের এবারের কর্মসূচি হবে শান্তিপূর্ণ এবং লক্ষ্য হবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। 1971 সালের জামাত আর 2019 সালের জামাত এক না। যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাসী তাদের সবাইকে আমরা সাথে নেব। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডার আইন অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠাবে না বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার বেনোয়া প্রিফন্টাইন। রাজধানীর বিস অডিটোরিয়ামে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডি-ক্যাব আয়োজিত আলোচনায় তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার তাঁকে ফেরত আনার চেষ্টা করছে, তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কানাডা ফেরত পাঠায় না। ঐতিহাসিকভাবে কানাডার আইন অনুযায়ী এ ধরনের আসামি ফেরত পাঠানো হয় না। কানাডার হাই কমিশনার বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছে কানাডা। রোহিঙ্গাদের জন্য কানাডা সরকার এ পর্যন্ত $8 কোটি 68 লাখ মানবিক সহায়তা দিয়েছে। All Canadian diplomats are having to try to contribute to finding a solution to the Rohingya crisis. Stop the violence, stop the discrimination. It's so unfair to force the Rohingya to go back because worse things will happen to them over there if they go too fast. So resolving the crisis for us means they go back. And this won't happen quickly and will require a lot of diplomacy. রোহিঙ্গা সমস্যা মিয়ানমার সরকারের সৃষ্টি, এর সমাধানও তাদেরই করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আলমিলার। দিনাজপুরে কান্তজি মন্দির পরিদর্শন শেষে তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরে যেতে মিয়ানমার সরকারের উপর চাপ অব্যাহত রয়েছে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত। The United States continues to put pressure where the pressure should be placed. That's with Myanmar. They caused this crisis. They persecuted this community. They drove this community across the border where you so kindly and graciously opened your hearts on your border to, as you said, 1 million refugees. রোহিঙ্গারা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। চট্টগ্রামে বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড 2019 প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন। রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন, আইজিপি ডক্টর জাবেদ পাটোয়ারি এ সময় উপস্থিত ছিলেন। চতুর্থবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে এবার পুলিশের 9 নারী সদস্য ও 1 পুরুষ সদস্যকে পুরস্কৃত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী অন্য এক জায়গায় সেফ জায়গায় তাদেরকে সরিয়ে নেওয়া যাওয়ার চিন্তা করছেন। সবই হচ্ছে, আমরা এটা জোর গলায় বলতে পারি, এখানে
তারা কোনো মানে অরাজক পরিস্থিতি কিংবা কোনো ধরনের যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের সবাই তৈরি আছে। প্রস্তাবিত বাজেটে কোনো কোনো ক্ষেত্রে কর কমানোর সুযোগ আছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি বলেন, বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞদের সুপারিশগুলো বিবেচনা করা হবে। রাজধানী একটি হোটেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI আয়োজিত প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় হয়রানি মুক্ত কর বন্ধ ও উৎসে কর কমানো সহ বেশ কিছু প্রস্তাব করেছেন আলোচকরা। FBCCI সভাপতি শেখ ফজলে ফাহিম, BGME এর সভাপতি রুবানা হক এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। ব্যাংক হিসাব ফ্রিজ এবং ইনসেন্টিভ দেওয়ার যে প্রস্তাবনা 5, 7.5 এবং 10% মূসক প্রদানকারীদের ক্ষেত্রে উপকরণ কর রেয়াত নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব করছি। যদি আমাদেরকে লিস্ট দেওয়ার আগে যদি সমস্ত হয়রানি শুরু হয়ে যায় তাহলে আমাদের জন্য খুব কষ্টের হয়। ক্ষুদ্র মাঝারি যারা আছেন, যারা 3.5 মিলিয়ন পর্যন্ত এক্সপোর্ট করেন, তারা কিন্তু আসলে ঠিকমতো কোনো ধরনের পান না, কারণ প্রক্রিয়াগত না, শুধুমাত্র শব্দগত জটিলতার কারণে। সবকিছু নিয়েই চিন্তা করেই বাজেট করা হয়েছে, যার ফলে হয়তো কোথাও কোথাও ট্যাক্সেশনের ব্যাপার এসছে। পার্লামেন্টে পাশ হয়ে যাওয়ার পরেও যদি হয়েও যায়, আমরা যদি শেষ করতে নাও পারি, তাহলে সে পরবর্তী পর্যায়ে কিন্তু আলোচনা করে বাড়ানো যাবে না আর কোনোটাই পার্লামেন্টের পাশাপাশি, কিন্তু পরে কিন্তু কমানোর সুযোগ রয়েছে। শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, জনগণের সম্পৃক্ততা আর ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় SDG বাস্তবায়ন করা সম্ভব। এজন্য সঠিক তথ্য উপস্থাপন ও সংরক্ষণের পরামর্শ দিয়েছেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং গবেষকরা। রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান CPDর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDGs বাস্তবায়নে কাজ করছে সরকার। কাঙ্ক্ষিত সময়ের মধ্যে SDGর সবকটি লক্ষ্যমাত্রা অর্জনে সবচেয়ে বড় বাধা সঠিক তথ্য উপস্থাপন। গবেষণা প্রতিষ্ঠান CPDর সংলাপে বক্তারা জানান, প্রান্তিক পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এখনও 74% তথ্যের অভাব রয়েছে, আর এই সম্পর্কে এখনও কোনো ধারণা নেই প্রায় 2% মানুষের। তাদের মতে, প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে না পারলে এই লক্ষ্যমাত্রা কোনোভাবেই অর্জন করা সম্ভব নয়। অ্যানালিসিসের ফ্রিডম, সেটা প্রকাশ করার ফ্রিডম, ডিসকাশন এবং ডিবেট, সেইটার যাতে অ্যাটমসফিয়ার থাকে এবং সেটার জন্য আমাদের সবারই আমার মনে হয় কাজ করতে হবে। Unless we can discuss the decentralization, I think real democracy cannot be achieved, people's power cannot be achieved. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের নীতি সহায়তার পাশাপাশি সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখতে হবে। SDG বাস্তবায়নে পরিবেশকেই বেশি গুরুত্ব দিতে হবে, কমাতে হবে দুর্নীতি। এক্ষেত্রে সরকার কাজ করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করেন কেউ কেউ। The parliament that we have, I would like to say that they don't discuss about the real issues about the poor people. So I think the next one is going to be very critical. Because then we are going to be like just 5 years away from the SDGs. তাদের মতে, স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করার মাধ্যমেই SDG লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। এজন্য সব শ্রেণী পেশার জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে। Integrating the common people into the SDG. শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর কারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সুনাম অর্জন করতে পারছে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম। রাজুকের ভাবমূর্তি রক্ষায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। রাজুকের সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আপেল মাহমুদের রিপোর্ট। গ্রাহকদের সহজে ও দ্রুত সময়ে সেবা দিতে 23 জুন থেকে 27 জুন পর্যন্ত 5 দিনব্যাপী সেবা সপ্তাহের আয়োজন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এর সমাপনীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেন, ভালো কাজ করলেও দুর্নীতিবাজদের কারণে সুনাম অর্জন করতে পারছে না সংস্থাটি। দুর্নীতি বন্ধ করে আন্তরিকতা ও স্বচ্ছতার সাথে কাজ করতে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি। যারা এত ভালো অর্জনের ভিতরে দুর্গন্ধ সৃষ্টি করে তাদেরকে আমরা বিদায় করে দেবো, তাদের রাজুকের দরকার নেই। আমার রাজুকের পার্সেন্টেজ বলতে গেলে এখন তো আমার মনে হয় মোর দ্যান 90%
কর্মকর্তা কর্মচারী রাজুকে উইথ অল সিনসিয়ারিটি তাদের পারফরমেন্সটা এখন আছে, দে আর ডিসচার্জিং তার ডিউটিস। বাকি যে ক্ষুদ্র অংশ তাদেরকে আমি আবার অনুরোধ করব, সবাই মিলে ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাওয়া দরকার। ভালো না হয়ে গেলে আপনাদের রাজুকের প্রয়োজন আছে কিনা সেটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। রাজুকের উপর চাপ কমাতে বিভিন্ন উদ্যোগের কথাও জানান মন্ত্রী। এত বড় ঢাকায় একটি রাজুকের একটা জায়গায় বসে সব কিছু নিয়ন্ত্রণ করা পরিচালনা করা সম্ভব হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রীও সব কিছু ডিসেন্ট্রালাইজের পক্ষে, বিকেন্দ্রীকরণের পক্ষে। আমাদের যে সকল জোন আছে জোনকে শক্তিশালী করতে চাই এবং রাজুককে স্তর ভিত্তিক রাজুকের পরিসর বাড়ার কারণে বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নাই। এ সময় মন্ত্রণালয়ের যে কোনো বিভাগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা জানাতে গ্রাহকদের প্রতি অনুরোধ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বরের প্রাদুর্ভাব বাড়ায় আগামী 15 জুলাই থেকে মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পাশাপাশি নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরিরও বিশেষ উদ্যোগ নেওয়া হবে। নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে এসব কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। বিস্তারিত রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্টে। রাজধানীতে সারা বছরই মশার উৎপাত থাকে, তবে বৃষ্টি হলেই বাড়ে এডিস মশার উৎপাত, বেড়ে যায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার জ্বর। গত কয়েক বছর থেকেই চিকুনগুনিয়ার জ্বর আতঙ্কের সৃষ্টি করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, আগের বছরগুলোর তুলনায় এবছর উল্লেখযোগ্যভাবে বেড়েছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বরের প্রাদুর্ভাব। আমাদের এই প্রেজেন্টেশনে যে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু দুটোই একই ভেক্টর, বাহক একটি মশা, দুটো রোগী আমাদের দেশে দীর্ঘদিন ধরে আছে। তবে ভুক্তভোগীরা জানান ওষুধে এসব জ্বর সহজে সারছে না, তাই এই রোগের বাহক এডিস মশার নিধনে জোর দেন বিশেষজ্ঞরা। যখনই আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে অবহিত করবে, তখনই আমরা আপনাদের সাথে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিব। আমাদের শিক্ষকরা যখন যেখানে প্রয়োজন সেখানে আমাদের চিকিৎসার ব্যাপারে আমাদের যথাযথ ভূমিকা পালন করব। রাজধানীতে মশা মারার জন্য বিভিন্ন সময় ক্র্যাশ প্রোগ্রাম নিলেও তা খুব একটা কার্যকর হয় না বলে অভিযোগ নগরবাসীর। এমন বাস্তবতায় আগামী 15 জুলাই থেকে আবারও এ ধরনের কর্মসূচি নেওয়ার কথা জানালেন ঢাকা দক্ষিণের মেয়র। এবারও আগামী 15 জুলাই থেকে প্রতিটি ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন আমাদের কমিউনিটি সেন্টার সহ যে সমস্ত এলাকাতে এই মোবাইল ভ্রাম্যমান আমাদের মেডিকেল টিম বসবার জন্য ব্যবস্থা থাকবে। কম বেশি 450টি মোবাইল টিম প্রাথমিক স্বাস্থ্য সেবা দেবার জন্য প্রতিটি ওয়ার্ডে কাজ করবে। সর্বাত্মকভাবে আমাদের নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারে। যেদিন আপনার এই মেডিকেল টিম যাবে তার অন্ততপক্ষে 2 দিন আগে কিংবা 1 দিন আগে আপনার সংশ্লিষ্ট এলাকায়, পাড়া মহল্লায়, অলিতে গলিতে আপনারা মাইকিং করে দেবেন। চিকিৎসকরা জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে, জমতে দেয়া যাবে না পানি। আর ডেঙ্গু জ্বর ধরা পড়লে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবারে রূপালী ব্যাংক বিশ্বকাপ ক্রিকেটের খবর। ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ভারত। দলের 29 রানে রোহিত শর্মার উইকেট তুলে নেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। এরপর লোকেশ রাহুল, বিজয় শঙ্কর এবং কেদার যাদবকে আউট করেন আরেক পেসার কেমার রোজ। তবে অধিনায়ক বিরাট কোহলির 72 রানের ইনিংসে চ্যালেঞ্জিং স্কোরের পথেই থাকেন ভারত। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যেন বিকৃত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে লেখক ও গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রকৃত মুক্তিযোদ্ধারা যেন অবহেলিত না হয় সেদিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। গণমাধ্যমে মুক্তিযোদ্ধাদের কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এটিএন বাংলার চেয়ারম্যান অভিযোগ করেন, অনেক রাজাকার মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে জাতির সাথে প্রতারণা করছেন। আমি এইটুকু আপনাদের মুক্তিযোদ্ধাদের কথা দিতে পারি, যেখান থেকে যা খবর পাবো এই অবহেলিত মুক্তিযোদ্ধারা যারা ভাতা পাচ্ছে না, কষ্টে দিন কাটাচ্ছে, চিকিৎসা হয় না, এই সব ঘটনা যখনই আপনারা জানবেন আপনাদের কাছে থাকবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা এটা তুলে ধরার চেষ্টা করব, জাতির কাছে সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করব। ইতিহাস বিকৃতি যখন শুরু হলো তখন আমি অনুভব করলাম যে এই জিনিসটাকে এমনভাবে সংরক্ষণ করা উচিত যেন ইতিহাস ইতিহাসই থাকে। ইতিহাসের যেন কোনো ভূগোলের পরিবর্তন হতে পারে, দেশ দখল করে ভূগোলের পরিবর্তন করে ফেলতে পারে, কিন্তু ইতিহাসের কোনোদিন পরিবর্তন হতে পারে না। ইতিহাস ইতিহাসই থাকবে, সেটার পরিবর্তন যেই চেষ্টা করুক না কেন হবে না এবং করা যাবে না। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অক্সফোর্ড হাই স্কুলের বিভিন্ন ছাত্রীর সাথে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে র্যাব। তার নাম আশরাফুল আরিফ। অভিযুক্ত শিক্ষককে মদত দেওয়ার অপরাধে স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারকেও আটক করা হয়। দুপুরে র্যাব 11-এর একটি দল স্কুলে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। আটক শিক্ষক আশরাফুল আরিফের মোবাইল ফোন ও ল্যাপটপ সহ বিভিন্ন ডিভাইস জব্দ করে অন্তত 20 জন ছাত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। মোবাইল ডিভাইস সার্চ করার পরে আসলে হতবাক হয়ে যায়। সেখানে 20-এর অধিক ছাত্রীর সাথে সে অবৈধভাবে সম্পর্ক স্থাপন করেছে এবং প্রত্যেকটাই ব্ল্যাকমেলের মাধ্যমে করেছে। এর প্রমাণ পাওয়া যাচ্ছে। এই টিচার হচ্ছে এখানকার ম্যাথের টিচার, সে কোচিংয়ের নামে তার ফ্ল্যাটে কোমলমতি ছাত্রীদেরকে নিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে একাধিকবার তাদেরকে ধর্ষণ করেছে। আমরা এটার আইনানুগ ব্যবস্থা নেব। দক্ষতা ও অভিজ্ঞতার অভাবে দেশে উচ্চশিক্ষিত বেকারের হার বাড়ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার 2019-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, দক্ষতা তৈরিতে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী 5 বছরে দেশে বিদেশে 1.5 কোটি কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সরকার। College educated, has MBAs and other degrees, we have difficulty, serious difficulty. As per various estimates, among them, on an average, there is 14% unemployment. Getting the job, it's a big challenge for us. The government have adopted a program to create 15 million new jobs during this 5-year term. সাংবাদিক দীপু সারওয়ার ও ইমরান হোসেন সুমনকে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে দুর্নীতি দমন কমিশনের সামনে মানববন্ধন করেছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব। প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। তারা বলেন, দুর্নীতির খবর প্রকাশের পর সাক্ষ্য গ্রহণের নামে প্রতিবেদকদের এমন ভাষায় নোটিশ দেওয়ার স্বাধীন সাংবাদিকতায় বাধা। তাই ভবিষ্যতে এ ধরনের কাজ না করার আহ্বান জানানো হয়। তবে দুদকের সংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, নির্ধারিত তারিখে দীপু সারওয়ার কমিশনে না আসায় ওই নোটিশের কার্যকারিতা নেই। চিঠিগুলো ইস্যু করে অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তারা। এই অনুসন্ধানকারী কর্মকর্তা যে চিঠিটি ইস্যু করেছিল সেই চিঠির প্রেক্ষিতে সেই চিঠির মেয়াদ ছিল 26শে জুন। 26শে জুন ইতিমধ্যেই গত হয়েছে 27শে জুন। এই চিঠিটা এখন মেয়াদ উত্তীর্ণ।
বরগুনায় রিফাতকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গণজাগরণ মঞ্চ। রাজধানীর শাহবাগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে দিনে দুপুরে এই নির্মম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানান বক্তারা। রিফাত হত্যার সাথে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা। বক্তারা বলেন, স্ত্রীর সামনে স্বামীকে প্রকাশ্যে কোপানোর বিষয়টি বর্বরতার যুগকেও হার মানায়। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার না করলে এমন ঘটনা বাড়বে বলেও উদ্বেগ প্রকাশ করেন তারা। বাংলাদেশে জাতীয় স্বার্থে ভারতের সাথে নৌ যোগাযোগ স্থাপনের বিকল্প নেই। বাংলাদেশে ভারতীয় গণমাধ্যম কর্মীদের সংগঠন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইমক্যাবের ডায়ালগ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ভারত নৌ যোগাযোগের সম্ভাবনা ও করণীয় শীর্ষক এই ডায়ালগ অনুষ্ঠিত হয়। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। ধরলা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চলের অনেক এলাকা তলিয়ে গেছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় 24 ঘন্টায় ধরলার পানি সেতু পয়েন্টে 79 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 74 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে 60 সেন্টিমিটার এবং চিলমারি পয়েন্টে 59 সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বেড়েছে দুধকুমার সহ অন্যান্য নদ নদীর পানিও। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী 24 ঘন্টার মধ্যে নদী তীরবর্তী বিভিন্ন এলাকা নিমজ্জিত হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। রক্ষণাবেক্ষণ না থাকায় গত 14 বছর ধরে সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড এলাকা জুড়ে যত্রতত্র উদ্গীরণ হচ্ছে গ্যাস। পুকুর নদী সহ পানিতে মিশে যাওয়ায় আশপাশের কয়েক গ্রাম পানিবাহিত নানা রোগবালাই লেগেই আছে। গ্যাস উত্তোলনের কোনো উদ্যোগ না নেয়ায় নষ্ট হচ্ছে জাতীয় সম্পদ। এদিকে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে গ্যাস উত্তোলন করে স্থানীয়রা ব্যবহার করায় বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। সুনামগঞ্জ থেকে পঙ্কজদের রিপোর্ট, জানাচ্ছেন নুরসালিনা শিউলি। ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডে প্রথম বিস্ফোরণ হয়েছিল 2005 সালের জানুয়ারিতে। আতঙ্ক কাটতে না কাটতে দ্বিতীয় দফায় বিস্ফোরণ ঘটে একই বছরের 24 জুন রাতে। দুদফা অগ্নিকাণ্ডে আশেপাশের ট্যাংরাটিলা, আজবপুর, গিরিশনগর, কৈয়াজুড়ি, ট্যাংরা বাজার এবং শান্তিপুরের মানুষের ঘরবাড়ি, গাছগাছালি ও হাওরের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু গ্যাস ফিল্ডের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান নাইকো এ ব্যাপারে নেয়নি কোনো উদ্যোগ। এরপর থেকে 10 কিলোমিটার এলাকা জুড়ে বসতঘর, উঠোন, পুকুর, কৃষি জমি, টিউবওয়েল সহ সকল স্থান দিয়ে বের হচ্ছে গ্যাস। কেউ কেউ নিজস্ব প্রযুক্তিতে গ্যাস উত্তোলন করে ব্যবহার করছেন রান্নাবান্না সহ অন্যান্য কাজে। ফলে সুরক্ষার অভাবে নষ্ট হচ্ছে জাতীয় সম্পদ, বিপন্ন হচ্ছে পরিবেশ। গাছপালা নাই, গাছপালা পুড়ে গেছে। আঁশ, মোরগ, গরু বাছুরিতার কদিন পরে রোগ সৃষ্টি হয়। শ্বাস ফালায় জানা কত কষ্ট। এই গ্যাসের কারণে কইলাম বিভিন্ন জাতের রোগ দেখা দিচ্ছে। আমরা সরকারের কাছে তো অনেকবার আবেদন করছি। এদিকে গ্যাসের কারণে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ভূগর্ভের পানিতেও রয়েছে আর্সেনিক। এতে নানা রোগে আক্রান্ত হচ্ছে সেখানকার মানুষ। টিলা আছে, ওইগুলো অবস্থান থেকে মানে পানি সংগ্রহ করা হইতাছে। আর্সেনিক জামারা হাতে হইছে। তো তাদের চিকিৎসার জন্য যা কিছু যখন প্রয়োজন হবে সবকিছু করার জন্যই আমরা প্রস্তুত। জেলা প্রশাসক জানান, নাইকোর সঙ্গে আইনি জটিলতার কারণে ট্যাংরাটিলায় কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না। মামলার বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার পরপরই সরকারের প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে তৎপরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। এলাকাবাসীর দাবি, ক্ষতিপূরণের পাশাপাশি গ্যাস সুরক্ষায় নেওয়া হোক রাষ্ট্রীয় উদ্যোগ। সব জটিলতা কাটিয়ে এ বিষয়ে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জৈব পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলার রাজ্জাক ও আসমা দম্পতি। দিনমজুর রাজ্জাক এখন আদর্শ কৃষক হিসেবে পরিচিত। তাদের উন্নতি দেখে বিষমুক্ত সবজি ও ফসল আবাদে উদ্বুদ্ধ হচ্ছেন অনেক কৃষক। স্থানীয় কৃষি বিভাগ বলছে, জৈব পদ্ধতিতে চাষ করায় উৎপাদন খরচও কমেছে। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। সনাতন পদ্ধতি ছেড়ে 3 বছর ধরে আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত সবজি সহ বিভিন্ন ফসলের আবাদ করছেন রাজ্জাক ও আসমা দম্পতি। ফসলের ক্ষতিকর পোকা দমনের ব্যবহার করছেন
শেক্স ফেরোমন ফাঁদ আর গরুর মূত্র, তামাক পাতা, নিম পাতা ও ন্যাপথলিন দিয়ে তৈরি বিশেষ উপাদান। এই পদ্ধতিতে যেমন পোকা দমন হচ্ছে, অপরদিকে উৎপাদন খরচও সাশ্রয়ী হচ্ছে আর ফলনও হচ্ছে ভালো। বাজারে বিষমুক্ত সবজি ও ফল ফসলের চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন তারা। এই স্প্রে করার কারণে আমার টাকার অঙ্কটা অনেক কমে গেছে, আমার লাভবান হতে পারছি আমি এই ধরনের সবজি উৎপাদন করি। এবং আমার এই আবাদ দেখে এবং এগুলো আনুষঙ্গিক বিষয়গুলো সব দেখে, আমার আবাদগুলো দেখে সকলে এখন উদ্বুদ্ধ এবং পাশের আরো অনেকে উদ্বুদ্ধ হচ্ছে এগুলো আবাদ করার জন্য এভাবে জৈবিক পদ্ধতিতে। এখান থেকে আমাদের সংসার প্রায় সচ্ছল হয়ে গেছে। বড় মেয়েটাকে প্রায় ক্লাস 5-এ ভালো রেজাল্ট করছে, তাই আমাদের সংসার খুব ভালো চলতেছে। এভাবেই অভাব মোচন হয়েছে রাজ্জাক ও আসমা দম্পতির। এদিকে জেলার এক পুলিশ কর্মকর্তাও বিষমুক্ত লাল শাক, বরবটি, বেগুন, ঢেঁড়স, করলা সহ বিভিন্ন সবজি চাষ করে সাড়া ফেলেছেন। আমি যত বড়ই চাকরি করি না কেন, যেখানেই থাকি না কেন, ব্যবসা করি না কেন, আমার বেস থাকা উচিত কৃষির সঙ্গে। এবং কৃষিতে আমরা পারদর্শী কিনা সকল প্রফেশনাল লোককে একটা ইয়ারলি একটা হয়তো প্রদর্শনী করে বলা হবে যে আপনি ব্যক্তিগতভাবে টবে বা এইটাতে কিভাবে চাষ করতে হবে। তাদের সাফল্য দেখে বিষমুক্ত সবজি ও ফসল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার চাষিরা। আগে বিষ কিনতো, এখন বিষ কিনে না, এখন বিষ জৈব পদ্ধতিতে গুল, গরুর মূত্র, ল্যাথেনের গুলি এগুলা দিয়ে 15 দিন পর পর স্প্রে করে। আগে কীটনাশক ব্যবহার করতাম আর কি, এখন ওই রকম কীটনাশক ব্যবহার করি না। কৃষি বিভাগ বলছে জৈব ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদে ফলনও দ্বিগুণ হচ্ছে। কীটনাশক ব্যবহার করার ফলে যে অর্থনৈতিক যে তারা খরচ হচ্ছে এটা বেঁচে যাচ্ছে, আর জৈবিক পদ্ধতিতে ব্যবহার করার ফলে অনেক লাভবান হচ্ছে। এবছর জৈবিক পদ্ধতিতে ক্ষতিকর পোকা দমনের উপাদান তৈরি করে 7 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়েছে রানীশঙ্কৈল উপজেলায়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শাহরাইল বাজারে রূপালী ব্যাংক লিমিটেডের 570তম শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ও সংসদ সদস্য মঞ্জুর হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আতাউর রহমান প্রধান শাখাটির উদ্বোধন করেন। সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন, ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক সঞ্চিতা বিনতে আলী, শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমান, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক বাবুল মিয়া এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইন সহ ব্যাংকের বিভিন্ন ধরনের সুবিধা নিতে গ্রাহকদের প্রতি আহ্বান জানান কর্মকর্তারা। এবারে আন্তর্জাতিক সংবাদ। সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম টিভি বিতর্কে অংশ নেন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য 10 প্রার্থী। অভিবাসন ও স্বাস্থ্যসেবা ইস্যুতে তুমুল বাকযুদ্ধে জড়িয়ে পড়েন তারা। বিতর্কের মধ্যমণি হয়ে ওঠেন ম্যাসাচুসেটসের সাবেক সিনেটর ও একমাত্র নারী প্রার্থী এলিজাবেথ ওয়ারেন। ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য 20 প্রার্থীর মধ্যে বাকি 10 জন টিভি বিতর্কে নামছেন আজ। বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় এই বিতর্ক অনুষ্ঠান উপভোগ করতে অপেক্ষমান যুক্তরাষ্ট্রের জনগণ। রেকর্ড ছাড়াতে যাচ্ছে ইউরোপের তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন বুধবার জার্মানি, পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রে চলতি মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ ফ্রান্স ও সুইজারল্যান্ড সহ ইউরোপের কয়েকটি দেশের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তীব্র তাপদাহের জন্য ইউরোপের বিভিন্ন দেশে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। গাজীপুরের রাজেন্দ্রপুরে এমওডিসি সেন্টারে 51তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রাজেন্দ্রপুর সেনানিবাসের শহীদ সৈনিক আব্দুল সালাম প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল আহমদ। এমওডিসি সেন্টারের কমান্ড্যান্ট মেজর আসাদুজ্জামান খান এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার প্রশিক্ষণে 50 জন রিক্রুট অংশ নেন।
এবারে পার্টেক্স খেলার খবর। চার দিনের লম্বা ছুটির মাঝেও ঐচ্ছিক অনুশীলনের সুযোগ থাকলে ভালো হতো বলে মনে করেন বাংলাদেশের ব্যাটসম্যান সৌম্য সরকার। ভারত ও পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের পাশাপাশি সুযোগ পেলে বোলিংয়েও সেরাটা দিতে মুখিয়ে তিনি। ছুটির মাঝেই টিম হোটেলে এসব কথা বলেন সৌম্য। ইংল্যান্ডের বার্মিংহাম থেকে রিপোর্ট করছেন তৌসিয়া ইসলাম। আফগানিস্তানের পর বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। মাঝের সময় 7 দিন। লম্বা বিরতিতে ক্রিকেটারদের 4 দিনের ছুটি দিয়েছে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ ভারত মোকাবেলার আগে অনুশীলনের সময় মিলবে কেবল 2 দিন। সৌম্য বলছেন অনেকেরই প্রয়োজন হয় নিয়মিত অনুশীলন। যেহেতু অনেক বড় টিম, রেস্টেরও একটা প্রয়োজন থাকে। তো রেস্টও যেমন ঠিক আছে, আবার যারা হয়তো মানে এসে ভালো কাছে আছে তাদের কাছে মনে হয়েছে যে রেস্টটা ঠিক আছে, আবার যারা মনে হয়েছে যে না এখন একটু এই সুযোগটা যদি আরো প্র্যাকটিস করতে পারতাম উইকেটটার সাথে আরো। ভারতের বিপক্ষে ম্যাচের ক্ষেত্রে বিশাল চ্যালেঞ্জ নিতে হবে ব্যাটসম্যানদের, কারণ বর্তমান সময়ে বিশ্বসেরা 2 পেসারের সাথে ভারতের আছেন বিশ্বমানের 2 রিস্ট স্পিনার। তাই ম্যাচে কাকে সমীহ করে আর কাকে মেরে খেলতে হবে সে বিষয়ে সিদ্ধান্তটা সৌম্য নিতে চান উইকেট সম্পর্কে ধারণা পাওয়ার পর। ওই দিনটাতে দেখতে হবে যে আজকে কার বলে আমরা পিক করলে ওকে ইজিলি খেলতে পারবো। এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যে প্ল্যানটা এক্সিকিউট করার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে টাইগারদের নিয়মিত বোলাররাই যখন খাবি খেয়েছে তখন 3 উইকেট নিয়ে তাক লাগিয়েছেন সৌম্য। এরপর আর বল হাতে নামা হয়নি। ডিপিএল এর শেষ আসর থেকেই নিজের বোলিং নিয়ে কাজ করছেন। সাফল্য পেয়েছেন ঢাকা লিগেও। এখনো প্রস্তুত তিনি যে কোনো সময়ে মাঠে নামতে। আমি প্রিমিয়ার লিগে অনেক বল করছি বা যেখানে সুযোগ পেয়েছি এখানে বল করছি। তো আমার ইয়ে ছিল যে যেদিনকে আমার সুযোগ আসবে ওই দিনকে জন্য আমি সুযোগটা কাজে লাগাতে পারি। প্রতিপক্ষ ভারত কতটা শক্তিশালী সেই হিসাব করে মাঠে নামতে চান না এই বাঁহাতি, বরং জয় পেতে নিজেদের পরিকল্পনা নিয়ে ভাবনা তার। শেষ সময় এসে আসর জমে ওঠায় সেমিফাইনালে যেতে কেবল নিজেদের জয় নয়, বাংলাদেশকে ভাবতে হচ্ছে পয়েন্ট টেবিলে অন্য দলগুলোর অবস্থান নিয়েও। তবে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচের আগে কেবল নিজেদের জয় ছাড়া অন্য কোনো হিসেব মাথায় নিতে চান না টাইগাররা। ইংল্যান্ডের বার্মিংহাম থেকে তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা। কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে আগামীকাল সকালে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেমিফাইনালে ওঠার লড়াইটা সহজ হচ্ছে না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য, কারণ মুখোমুখি শেষ 5 লড়াইয়ের 4 ম্যাচে ব্রাজিলকে রুখে দিয়েছে প্যারাগুয়ে। তবে নিজ দেশে খেলা হওয়ায় কিছুটা বাড়তি সুবিধা নিয়েই মাঠে নামবে সেলসাওরা। এছাড়া দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিলের আক্রমণ ভাগের 3 ফুটবলার এভারটন, রবার্তো ফিরমিনো এবং ফিলিপ কুতিনহো। অন্যদিকে ব্রাজিলকে রুখে দিয়ে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে চায় প্যারাগুয়ে। সকাল 6:30টায় শুরু হবে ম্যাচটি। লিভারপুল তারকা মোহাম্মদ সালার গোলে কঙ্গোকে 2-0 ব্যবধানে হারিয়ে আফ্রিকান নেশনস কাপের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছে মিশর। নিজ মাঠে ম্যাচের 25 মিনিটে অ্যাস্টন ভিলার খেলোয়াড় আহমেদ এল মোহাম্মদীর গোলে লিড নেয় 7 বারের চ্যাম্পিয়ন মিশর। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে তারা। দ্রুতগতির শটে 2-0 গোলে দলকে এগিয়ে দেন সালাহ। আরেক খেলায় গিনিকে 1-0 গোলে পরাজিত করে শেষ 16তে উঠেছে নাইজেরিয়া। আসন্ন সাব গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আগামী শনিবার শুরু হচ্ছে কিউট মহিলা হ্যান্ডবল লিগ। 3 বছর বিরতির পর 9 দলের অংশগ্রহণে আবারও শুরু হচ্ছে এই লিগ। এ উপলক্ষে বিওএ ভবনে সংবাদ সম্মেলনে জানানো হয় এবার প্রতিটি দলে 3 জন বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করার আগে ইউপি শিরোনামগুলো আরও একবার। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না জানালেন কানাডার হাইকমিশনার। দানবীর রণদা প্রসাদ সাহা হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের দায়ে টাঙ্গাইলের মাহবুবুর রহমানের ফাঁসির আদেশ। প্রস্তাবিত বাজেটের কোনো কোনো ক্ষেত্রে কর কমানোর সুযোগ আছে, বিশেষজ্ঞদের সুপারিশ বিবেচনার প্রতিশ্রুতি বাণিজ্য মন্ত্রীর। এবং ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য 269 রানের টার্গেট দিল ভারত।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।